বেলা 10টার দিকে একটা কোম্পানি কমান্ডার পর্যায়ে এই ব্যাপারে একটা পতাকা বৈঠকের আহ্বান করে ভারতের পক্ষ থেকে। পরে এই জায়গায় আমরা পতাকা বৈঠক করছি, এখান থেকে যে সীমান্ত জিরো লাইনে একেবারে ওদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা এই ধরনের কাজ কেন করলেন, পুশিন করলেন। প্রথমে ওরা তো অস্বীকার করছে, ওরা বলছে না এই ধরনের কাজ আমরা করি নাই। তাৎক্ষণিক আমরা বলি তাহলে ওই যেগুলো পুশিং হয়েছে ওদেরকে নিয়ে আমাদের সামনে হাজির হন। পরে দুই দেশের সীমান্তরক্ষী এবং ওই পুশিন পার্টি এক জায়গায় আমরা দাঁড়িয়ে এই জায়গায় আমরা আলাপ করি। তখন আমি জিজ্ঞেস করি ওদেরকে যে আপনারা বাংলাদেশে কিভাবে আসলেন। পরে ওদের সামনেই তারা বলে গত রাত্রে আমাদেরকে বিএসএফ এর কাছে হ্যান্ড ওভার করছে আমাদেরকে 28 জনের ছেলেপিলে সহ। বিএসএফ আমাদের রাত্র 2:30 বাজে আনুমানিক ওরা বলছে ওদের ভাষা আর কি, রাত্র 2:30 বাজে আমাদের গেট খুলে বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়ে ওরা গেট মারিয়ে দিয়ে বলছে সামনে বাংলাদেশ আছে চলে যান। গত 10 দিন থেকে এই কাজটাই করতেছে ভারত। গত 10 দিন থেকে ভারত বাংলাদেশের সাথে এই কাজটাই করতেছে যে গভীর রাতে তাদের দেশের মুসলমানদেরকে ধরে ধরে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করতেছে। ধরেন তর্কের খাতিরে আমি অবশ্যই স্বীকার করে নিলাম যে এর মধ্যে একটা অংশ আছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের অপরাধ করে ভারতে পালায় গেছে, তাদেরকেও পাঠাচ্ছে। ভেরি গুড। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে অবশ্যই বাংলাদেশের ফেরত নেওয়া উচিত, এবং বাংলাদেশ সরকার কিন্তু স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করছে যে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে আমরা ফেরত নিব। কিন্তু তারা লিগ্যাল প্রসিডিওরে যাচ্ছে না। আন্তর্জাতিক যে আইন কোনো একটা নাগরিককে ডিপোর্ট করার সেই প্রসেসে যাচ্ছে না। তারা চোরের মতন গভীর রাতে এইভাবে মানুষদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, পুশিন করতেছে এবং একটা অমানবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। মোট কথা সীমান্তকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, উত্তেজনা তৈরি করার চেষ্টা করতেছে ভারত একদম ইন্টেনশনালি। বাংলাদেশের 60,000 বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে ভারত সীমান্তে। এটা কি আসলেই এই 60,000 দিয়ে এই সীমান্তের যে পুশিন এটা কি ঠেকানো সম্ভব? অবশ্যই সম্ভব না। 4,000 কিলোমিটারের সীমান্ত মাত্র 60,000 বিজিবি দিয়ে সম্ভব না। পাশাপাশি বাংলাদেশ সরকারের আনসারও ওই সীমান্ত এলাকায় নিয়োগ করা হয়েছে, কিন্তু মোতায়েন করা হয়েছে, কিন্তু এই আনসারগুলো মানে অস্ত্রহীন অবস্থায় তাদেরকে মোতায়েন করা হয়েছে ইনফরমেশন বা এই লজিস্টিকের কাজ করার উদ্দেশ্যে। ঠিক আছে, ভালো কথা। অবশ্য সাধারণ জনগণও, বাংলাদেশের জনগণ, সীমান্ত এলাকার জনগণও পাহারা দিচ্ছে 24 ঘন্টা। কিন্তু কেন এই মানে হঠাৎ ভারত এসব কেন করতেছে? দেখেন, বাংলাদেশ সরকার যে কোনো একটা আশ্চর্যজনক কারণে অথবা কোনো মানে টেকনিক্যাল কারণে বা কোনো ধরনের পলিসিগত বিষয়ের কারণে চুপ আছে এই বিষয়ে। সরাসরি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে নাই বা আসলে কি উদ্যোগ নিতে হচ্ছে এটা বলেনি। এটা একটা পলিসি হতে পারে, যে কোনো একটা টেকনিক হইতে পারে। আপাতত যেহেতু চুপ আছে, কিছু একটা তো করতেছে, নাহলে 60,000 বিজিবি নিশ্চয়ই মোতায়েন করতো না। সমস্যা হচ্ছে কি, দেখেন এইখানে যে মানবিক বিপর্যয়গুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু সিম্বলিক, এগুলো কিন্তু একটা ন্যারেটিভ বিল্ড করে, এবং এগুলোই অনেক সময় খামখেয়ালিভাবে একটা সমাজে বড় সংঘাতের দিকে ঠেলে দেয়। অলরেডি কিন্তু জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের মতন মানবাধিকার সংস্থাগুলো কিন্তু একদম খোলামেলাভাবে ভারতের সমালোচনা করছে যে ভারতে মুসলমানদেরকে উপর এই ধরনের অত্যাচার করা হচ্ছে। মুসলমানদেরকে সামান্য কিছু কাগজপত্র হেরফের দেখলেই বিভিন্ন দেশের নাগরিক হিসেবে ট্যাগ দিয়ে বাংলাদেশে পুশিন করতেছে ভারত। জাতিসংঘ, অ্যামনেস্টি, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ এগুলোকে ফেলাই দিয়ে না, এরা কিন্তু বিশ্বে খুবই গ্রহণযোগ্য। আপনি আমি বিশ্বাস করি আর না করি, আন্তর্জাতিক বিশ্বে এদের কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে। ভারতকে কিন্তু এই পুরো বিশ্বের কাছে এগুলোর কাছে জবাবদিহি করতে হবে যে এভাবে কেন অমানবিক একটা অবস্থা তৈরি করতেছে। মূল সমস্যাটা কোথায় জানেন? ভারত কেন এটা করতেছে? ভারত হঠাৎ কেন গত 10 দিন থেকে এই কাজটা শুরু হয়েছে? এটার ব্যাকফুটে কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বড় ব্যাপার। হয়েছে কি, ভারতের অর্থনীতি কিন্তু 2016 পরে ব্যাকস্ল্যাশ। কারণ ভারতের যে অর্থনীতির কথা গল্প শোনায় ভারতের বর্তমান বিজেপি সরকার, এগুলো যে ম্যাক্সিমাম ভুয়ো সেটা কিন্তু বিশ্বের অনেক গণমাধ্যমে একাধিকবার আসছে। স্বয়ং আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তারা পর্যন্ত বলছে যে ভারত যে তথ্য দেয় তাদের অর্থনীতির, এগুলো হচ্ছে মিথ্যা।
ভারতের বর্তমান সরকার হচ্ছে মানে এমনভাবে দেশটাকে চালাচ্ছে এবং রাজনৈতিক এমন একটা অবস্থা তৈরি করছে, এটা আপনি বিশ্বের এত নোংরা রাজনীতি আর কোথাও দেখতে পারবেন না। বাংলাদেশের মারামারি আছে রাজনীতিতে, বাংলাদেশের নোংরামি আছে, নো ডাউট, অস্বীকার করার কিছু নেই। কিন্তু ভারতের রাজনীতিটা সম্ভবত সবচেয়ে নক্কারজনক এবং সবচেয়ে নোংরা রাজনীতি চলতেছে পুরো বিশ্বে। ধর্মকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে সাধারণ মানুষকে এমনভাবে মানে ড্রাগ অ্যাডিক্টেড করে দিচ্ছে, এরকম টাইপের ধর্মের অবস্থা নিয়ে গেছে। এদের পেটে ভাত থাকুক আর না থাকুক, রাম আর জয় শ্রীরাম থাকলেই চলবে, এমন অবস্থা তৈরি করছে। এবং কতগুলো ঘটনা ঘটায় এমন অবস্থা তৈরি করছে যে হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকা দিচ্ছে যে বিজেপি না থাকলে মনে হয় তারা হিন্দুই থাকবে না। তাদের দেশের সরকার ক্ষমতায় যেই দলটা আছে সেটা একটা হিন্দুবাদী দল, তাও বলে হিন্দু বলে এখানে বিপদে আছে, এই একটা আওয়াজ তুলে মুসলমানদের উপর নক্কারজনক হামলা চালাচ্ছে পুরো ভারতের প্রত্যেকটা প্রদেশে। এখন শুরু করছে বাংলাদেশে এই যে পুশিন করা। মূল সমস্যা হচ্ছে তাদের অর্থনীতি কিন্তু ধস, মারাত্মক আকারে ধসে গেছে হচ্ছে ভারতের অর্থনীতি। ভারতের মূল্যস্ফীতি মারাত্মক আকার নিছে এবং তাদের যে মুদ্রার মান সেটা হচ্ছে গত এক বছরে এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স করতেছে তাদের মুদ্রা। তাদের রুপি বর্তমানে এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স করতেছে। এটা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে। এবং ভারতের অভ্যন্তরেও বড় বড় মানে বিশেষজ্ঞ যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ তারাও কিন্তু এখন বলতেছে যে ভারতের অর্থনীতি ধসে গেছে। এগুলোকে ধামাচাপা দেওয়া, পাশাপাশি দেখেন মাত্র 2 বছরে, গত 2 বছরে ভারতের যে জাতীয় পর্যায়ে বিভিন্ন পরীক্ষাগুলো আছে, যে ধরেন এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে তাদের বিভিন্ন সরকারি চাকরির যেসব পরীক্ষা আছে, এরকম 70টা পরীক্ষা, গত 2 বছরে 70টা জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাদের পরীক্ষার খাতা কাটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে এইখানেও গোড়ঝালাই হচ্ছে। ছাত্ররা কিন্তু অলরেডি আন্দোলনে নেমে পড়ছে, ওই যে ককরোচ পার্টি ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছে, পাশাপাশি সাধারণ ছাত্রদের মধ্যে কিন্তু মারাত্মক ক্ষোভ দানা দিছে। এবং রাজনৈতিকভাবে ধর্মীয়করণ বিষয়গুলো আছে, এই সবগুলো নিয়ে বর্তমানে মোদী সরকার মারাত্মক চাপে আছে। এবং আন্তর্জাতিকভাবে আপনারা দেখবেন সিঁদুর অপারেশনের পর থেকে ভারত পুরো বিশ্বে একঘরে হয়ে গেছে। ওই যে কিছু ফরেনাররা আসতেছে, ধরেন কয়েকদিন আগে হচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আসছে, তার আগে হচ্ছে রাশিয়ার আসছে বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি আসছে, এটা হচ্ছে ইথিওপিয়া, তারপরে সোমালিয়া, তাদের দেশেও যায়। কিন্তু বুঝতে হবে যে ভারত সিঁদুর অপারেশনের সময় তাদের পাশে একটা দেশকে পায়নি। সিঁদুর অপারেশনের সময় যখন পাকিস্তান ভারত যে গণ্ডগোলটা হয়েছে 4 দিনব্যাপী, একটা পৃথিবীর রাষ্ট্র পাওয়া যায় নাই যারা ভারতের পক্ষ নিছে। এই আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ একঘরে হয়ে আছে এই দেশটা এ ধর্মীয় কারণে। এখন এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো ঢাকার জন্য মোদী সরকার গত 12 বছর থেকে একই কাজ করতেছে। সেটা কি, হয় হিন্দু মুসলিম একটা ঝামেলা তৈরি করে দেয়, অথবা কোনো ব্যক্তিকে দেশদ্রোহী ট্যাগ দেয়, অথবা প্রতিবেশী দেশের সাথে ঝামেলা তৈরি করে। পাকিস্তানের সাথে পরপর তো 2বার ঝামেলা তৈরি করলোই, কিন্তু এখন পাকিস্তানের মোটামুটি চায়নার যে অবস্থানটা স্পষ্ট করছে চায়না থেকে, যে পাকিস্তানের যে কোনো সামরিক বিষয়ে পাকিস্তানের সাথে চীন আছে, এই ভয়ে এখন কিন্তু পাকিস্তানের সাথে কোনো ঝামেলা করতেছে না। এখন বাংলাদেশ ক্ষুদ্র দেশ, সামরিকভাবে অনেক দুর্বল দেশ, সেই জন্য এই ঝামেলাটা তৈরি করতেছে, এই অমানবিক অবস্থা তৈরি করতেছে। ভারতের বর্তমান বিজেপি সরকারের আসলে মাথা খারাপ হয়ে গেছে, নিজের দেশের মধ্যে আর জবাবদিহি করতে পারতেছে না, নিজের দেশের অর্থনীতি সামাল দিতে পারতেছে না, নিজের দেশের রাজনীতি সামাল দিতে পারতেছে না। তো এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই মূলত বাংলাদেশ এবং ভারত সীমান্তে উত্তেজনা তৈরি করা হচ্ছে, জাতীয়তাবাদ তৈরি করে তাদের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার। মাঝখান দিয়ে এই অসহায় মানুষগুলো বিপদে, ঘন্টার পর ঘন্টা রোদ বৃষ্টির মধ্যে ভিজতেছে, শুকাচ্ছে, একদম বনে জঙ্গলে রাত পার করতেছে শিশুদেরকে সাথে নিয়ে, মহিলা শিশুরা। এটা কিন্তু জাতিসংঘ, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ একদম স্পষ্টভাবে লিখে প্রতিবাদ জানাইছে। এবং বাংলাদেশ সরকারেরও একটা শক্ত অবস্থান নেওয়া উচিত এই ক্ষেত্রে, এবং
অবশ্যই শক্ত অবস্থান নেওয়া উচিত এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে সকল ফোরাম আছে প্রত্যেকটা ফোরামে ভয়েস রেজ করা উচিত যে ভারত বাংলাদেশের সাথে কী অন্যায় করতেছে। ভারত বৃহৎ রাষ্ট্র, সামরিকভাবে অনেক শক্তিশালী, সেই জন্য কি তারা পাশের দেশের উপর এরকম অত্যাচার চালাবে? এটা কি মেনে নিবে? বাংলাদেশের 22 কোটি মানুষ মেনে নিবে? ভারত কি মনে করতেছে যে হ্যাঁ তারা সামরিকভাবে বিশাল? শুনেন, অস্ত্রের জোরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো একটা দেশ শুধুমাত্র অস্ত্রের জোরে জয়লাভ করছে এরকম আপনি নজির দেখাইতে পারবেন না। পৃথিবীতে একটা উদাহরণ নাই যে অস্ত্রের জোর দেখায় সেই দেশটাকে জয় করা যায়। এত সস্তা না যে চাইলো আর ভারত বাংলাদেশ দখল করে নিল। এগুলো হচ্ছে মানে বোকাস কথাবার্তা, একদম মূর্খদের কথাবার্তা। ভেঙে তছনছ হয়ে যাবে ভারত যদি বাংলাদেশে হামলা চালায়। 22 কোটি মানুষ রে ভাই, এই 22 কোটি মানুষের উপর আপনি যখন এইভাবে হামলা চালাবেন, সেই দেশ, আপনার নিজের দেশ স্থির থাকবে? এখন এগুলো তো হবে না, এত দূরও হবে না, এটা একবারে বলে লাভ নাই, কিন্তু মাঝখান দিয়ে মানে অযথা সীমান্তে এই সমস্যাটা তৈরি করতেছে। আরে ভাই, যেসব বাংলাদেশি তোমাদের দেশে আছে তাদেরকে ধরো, তাদের ঠিকানা পাঠাও, তাদের সব অ্যাড্রেস পাঠাও, বাংলাদেশ যাচাই বাছাই করুক, তারপরে বাংলাদেশ অবশ্যই নিবে। আমরা বাংলাদেশিরাই ভয়েস রেজ করবো যে আমাদের দেশের নাগরিকদেরকে ফেরত দাও। সেই জায়গায় আপনারা তো এরকম পুশ ইন করতে পারেন না। পৃথিবীর কোনো নিয়মের মধ্যে এটা পড়ে না যে আপনি চাইলেন আর আপনি পুশ ইন করবেন, তাহলে তো সীমান্তে অত্যাচার তৈরি হবেই। তো ভারত নিজের অভ্যন্তরীণ রাজনীতির জায়গায় ধামাচাপা দেওয়ার জন্য এই কাজগুলো করা ঠিক হচ্ছে না। এতে কিন্তু ভারত আরও একঘরে অবস্থা তৈরি হবে। আন্তর্জাতিক বিশ্বে কিন্তু কথা ওঠা শুরু হয়েছে, বারবার বলছে, বিশ্বের বহুত বড় বড় দৈনিকপত্রে কিন্তু, বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু ভারতের এই কার্যকলাপ, এই পুশিনের কার্যকলাপ নিয়ে খোলামেলাভাবে মারাত্মক আলোচনা তৈরি হচ্ছে। এবং মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেটা নিয়েও কিন্তু এখন বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় গ্রহণযোগ্য যেসব সংবাদ মাধ্যম, সেখানেও আলোচনা শুরু হয়েছে। এতে লাভের লাভ কিছুই হবে না, ভারতের মান সম্মান কিন্তু আরও ডুববে, ভারত আরও একঘরে অবস্থা তৈরি হবে।